দেখ বাবা, আমি তোকে খারাপ কিছু বলছি না তো। তুই মালাকে বিয়ে কর, ও খুব ভালো মেয়ে। আমি ওদেরকে পার্সোনালি চিনি, আর ও আমাদের বাড়িতে এলে আমাদের অনেক খেয়াল রাখবে। না মা, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি কোথায় শিক্ষিত স্মার্ট ছেলে, আর ও কোথায়? কেন, ও মূর্খ নাকি? এবছরে এমএ করেছে, তাও আবার ইংলিশে। এখনো তুই ওকে মূর্খ বলছিস? তোর অসুবিধা হলে তুই ওকে হোয়াটসঅ্যাপ ফেসবুক চালানো শিখিয়ে দিবি। না মা, এটা শেখানোর জিনিস নয়। স্মার্ট যারা হয় তাদেরকে এটা শেখাতে হয় না। এই যেমন ধরো আমি কোথা থেকে শিখেছি বলো? হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য কি আমাকে কোনো আলাদা করে ক্লাস নিতে হয়েছিল? তুমিই বলো। আচ্ছা, তোর কি প্রবলেম বলতো? তুই তো নিজে উচ্চ মাধ্যমিক পাশ করেছিস, তোর কথাতেই যাই। তুই যদি এগুলো চালাতে পারিস তাহলে ও কেন পারবে না? আর তোর একটা এমএ পড়া মেয়েকে মূর্খ মনে হচ্ছে? সেটা ব্যাপার নয় মা। অ্যাকচুয়ালি স্মার্ট শুধু তাদেরকেই বলা যায় না যারা খাতা কলমে শিক্ষিত হয়। স্মার্ট তার কথাবার্তা চালচলন দেখলেই বোঝা যায়, বুঝেছো? আর সেদিন শোনোনি, আমরা ওদের বাড়িতে গিয়ে ফোনের ব্যাপারে জিজ্ঞাসা করতে ও কি বললো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা জানে না, এটা কি পাপ? তাহলে কি ওর বিয়ে হবে না? আর শোন, ও হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করতো না, আমরাও তো জানি না, তাহলে কি আমরা বেঁচে নেই? এই তুই চুপ কর, ওদের বাড়ি থেকে কল আসছে। এখন তুই কি বলবি বল? ওরা কিন্তু বিয়ের ব্যাপারেই জিজ্ঞাসা করবে, আমি কিন্তু ওদের না বলতে পারবো না। শকুন্তলা দেবী তার একমাত্র ছেলে মনোজকে নিয়ে কাকদ্বীপে বাস করত। মনোজ খুবই হ্যান্ডসাম ও স্মার্ট ছিল এবং তার বিয়ের জন্য দেখাশোনা হচ্ছিল। অনেকগুলো মেয়ে দেখার পর শকুন্তলা দেবীর মালা নামের মেয়েটিকে খুব পছন্দ হয়েছিল। মালা একটি গ্রামের মেয়ে ছিল। সে পড়াশোনায় তো ভালো ছিল, কিন্তু আধুনিক কালচারের প্রতি সে ততটা প্রভাবিত ছিল না। সে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সম্বন্ধে কিছুই জানতো না, এমনকি সে স্মার্টফোন ব্যবহার করাও জানতো না। আর সেই জন্যই সে দেখতে ভালো হলেও মনোজের তাকে পছন্দ হচ্ছিল না। ও আচ্ছা, তুমি না বলতে পারবে না তাই তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তুমি আমাকে ফোনটা দাও দেখি। যেন মগের মূল্য পেয়েছে, যাকে তাকে এনে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? না, আমি শকুন্তলা দেবী নয়, ওনার ছেলে মনোজ বলছি। হ্যাঁ বলুন, কি জিজ্ঞাসা করবেন? এই ভাই, এই ফোনটা একটু আস্তে দিয়ে দে তো। শকুন্তলা আন্টি ফোন তোলেনি, মনোজ বাবু ফোন তুলেছে। নাও, শুনে নাও, নিজের কানেই শুনে নাও। যে সামান্য ফোনের ভলিউম কমাতে পারে না, সে নাকি আবার স্মার্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি বলো কি জন্য ফোন করেছো। আর শোনো, আমাকে বাবু টাবু বলতে হবে না, ওকে? না মানে, আমি শুনেছি আপনার নাকি আমাকে পছন্দ নয়, সেই জন্যই ফোন করেছিলাম। আপনার আমাকে যদি পছন্দ না হয় তাহলে আপনি আমাকে ডিরেক্ট বলতে পারেন, এতে আমি কিছুই মনে করব না। এতক্ষণ পর্যন্ত মনোজ খুব রেগেছিল, কিন্তু মালার সুমধুর কণ্ঠ এবং তার ভদ্রতা দেখে মনোজের মাথা একটু ঠান্ডা হয়। না মানে সেটা ব্যাপার নয়। আসলে আমি একটু স্মার্ট মেয়ে খুঁজছিলাম। এই যেমন সে যেন সোশ্যাল মিডিয়া বোঝে, মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম চালাতে পারে, সেরকমই একজনকে খুঁজছিলাম আর কি। ও, আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক চালানোর কথা বলছেন? আমি এগুলো চালাতে পারি না তো, কিন্তু আপনি চালালে দেখে দেখে আমি শিখে নিতে পারবো। প্রথম প্রথম কয়েকদিন না হয় আপনি চালাবেন, আর আমি আপনার পিছনে বসে থাকবো। হোয়াট ননসেন্স আর ইউ? আমি হোয়াটসঅ্যাপ চালাবার তুমি পিছনে বসে থাকবে? আমার তো শুনেই হাসি পাচ্ছে। এই নাও মা, আমার হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে। তুমি যা বলার ওকে বলো। মনোজ এভাবেই হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এতক্ষণ শকুন্তলা দেবী দুশ্চিন্তায় ছিল, কিন্তু মনোজকে হাসতে দেখে সেও খুব খুশি হয়। সে মালার মা দীপাঞ্জনা দেবীর সঙ্গে কথা বলে তাদের বিয়ে ঠিক করে দেয়। বেশ কয়েকদিন কেটে যায়, অবশেষে মালা ও মনোজের বিয়ে হয়ে যায়। বিয়ের পর মনোজের শক্তিগড়ে পোস্টিং হয়ে যায়। সে মালাকে নিয়ে শক্তিগড়েই থাকতে শুরু করে। একদিন, তুমি তখন থেকে ফোনে কি করছো মনোজ? ফোন দেখে দেখে হাসছো, কথা বলছো। আর এরা কারা যাদের দেখা যাচ্ছে? এরা কি কোনো সেলিব্রিটি নাকি? তুমি টিভির মতো এখানে এদের মুভি দেখছো? আরে না না মালা, এরা কোনো সেলিব্রিটি নয়। এরা আমার বন্ধু পলাশ, দীনেশ আর মোহন। এই দেখো, এরা আমাদের বিয়েতে এসেছিল, তোমার মনে নেই? ও হ্যাঁ, আমার মনে আছে। এই তো পলাশ দা, দীনেশ দা, তোমরা কেমন আছো? হ্যাঁ বৌদি, আমরা ভালো আছি। এই কার্তিক দেখ, বৌদিকে দেখবি বলেছিলিস না? এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও কলে দেখে নে। ও মা, এখানে তো সবাইকে দেখা যাচ্ছে। তোমরা কি সবাই একই জায়গায় বসে আছো?
এটা শোনার পর মনোজ কলটি ডিসকানেক্ট করে দেয়। ভাগ্যিস তুমি কথাটা আসতে বললে, তাই ওরা শুনতে পেলো না। এখন যদি শুনতে পেতো আর জানতো যে তুমি হোয়াটসঅ্যাপ সম্বন্ধে কিছু জানো না, তাহলে আমি ওদের কাছে মজার পাত্র হয়ে যেতাম। হ্যাঁ, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে শিখিয়ে দাও। আসলে আমার স্মার্টফোন ছিল না তো, তাই জন্য আমি এই ব্যাপারে কিছুই জানি না, বুঝেছো? তবে লেখা দেখে মনে হচ্ছে আমি দেখলেই শিখে নেব। এটা কোনো সাইকেল বাইক চড়া নয় যে আমি তোমার পিছনে বসে তোমাকে সময় দিয়ে শেখাবো। এটা একটা সাধারণ ব্যাপার। দেখে যদি না শিখতে পারো, তোমাকে তো কেউই শেখাতে পারবে না, গ্রামের গেও ভূত কোথাকার। এই বলে রাগ করে মনোজ সেখান থেকে চলে যায়। এটা দেখে মালার খুবই দুঃখ হয়। এটা শুধু সেদিনই নয়, মনোজ তাকে প্রতিদিনই কোনো না কোনো কথায় গেও আনস্মার্ট বলে ছোট করত। এগুলো দেখে দেখে মালার আর ভালো লাগছিল না। তাই সে একদিন মনে মনে ভাবে, না, এভাবে হবে না। আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক কিভাবে ইউজ করতে হয় সেটা জানতেই হবে। প্রতিদিন আনস্মার্ট গেও ভূত শুনতে আমার আর ভালো লাগছে না। মালা তার নিজের জমানো টাকা দিয়ে একটি স্মার্টফোন কেনে। মালা পড়াশোনায় খুবই ভালো ছিল, তাই সে অল্প কিছুদিনের মধ্যেই ফোন ঘেটে ঘেটে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা শিখে ফেলে। শুধু তাই নয়, সে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। তার সোশ্যাল মিডিয়াতে বহু ফ্যান ফলোয়ার বেড়ে যায়, আর সে সারাদিন তার বন্ধুদের সঙ্গে চ্যাটিং, গ্রুপ ভিডিও কলিং এবং লাইভ চ্যাটেই ব্যস্ত থাকত। একদিন ফেসবুকে সে তার ফ্যান ফলোয়ার্সদের সঙ্গে লাইভে কথা বলছিল। এই যে মালা, তুমি সবসময় ফোনে কি করো বলো তো, যে কিছুই মনে থাকে না? সকাল কটা বাজলে ঘড়ির দিকে দেখেছো? ভাত খাবার সময় হয়ে এলো আর আমাকে চা জল খাবার কিছুই দেওয়া হলো না। কি গো, আমার কথা কিছু শুনতে পাচ্ছ না নাকি? একবার তো বলো কিছু। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। আর এই যে, তোমরা একটু ওয়েট করো, আমার বর চা চাইছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি যেন বলছিলে? আমার কিছু খেয়াল থাকে না। এগুলো আমি কার কাছ থেকে শিখলাম? আমি তো তোমাকে কোনোদিনও 9টার আগে বিছানা ছেড়ে উঠতে দেখিনি। সকাল 7টায় উঠবে আর শুয়ে শুয়ে হোয়াটসঅ্যাপ ঘাঁটবে। চুপ করো, আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু তোমার মতো ভিডিও চ্যাট করি না। আমি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করি, তোমার মতো সবসময় যে কোনো সোশ্যাল মিডিয়াতে লাইভ থাকি না, বুঝেছো? সে আমি যাতেই থাকি না কেন, তাতে তোমার কি? তোমার তো এখন আর কিছুই ভালো লাগে না। এতদিন আমি সোশ্যাল মিডিয়া কি সেটা জানতাম না, তাতেও আমার দোষ। বন্ধুদের সামনে তোমার প্রেস্টিজ ডাউন হয়ে যেত, এখন তো সবকিছুই করতে পারি, তাতেও তোমার প্রবলেম হচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা যাও, তোমার কিছুই দোষ নেই, সব আমার দোষ। ওকে, এবার চা নিয়ে এসো। মনোজের কথা শুনে মালা চা আনতে চায় এবং সে তাকে 1 কাপ চা নিয়ে এসে দেয়। চা খাওয়ার পর মনোজ বলে, ইস ছি, এটা কি চা হয়েছে? যাও এক্ষুনি এই চাটা নিয়ে যাও আর গিয়ে ভালো করে নতুন চা করে নিয়ে এসো। যাও বলছি। চা করতে করতে হোয়াটসঅ্যাপ ইউজ করলে যা হয়, শুধু চা কেন, এবার সব কিছুই খারাপ হবে। এটা শুনে মালা চায়ের কাপটি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে আবারও 1 কাপ চা নিয়ে এসে মনোজকে দেয়। মনোজ সেটা খাওয়ার পর বলে, এই তো, বাহ, কত সুন্দর চা হয়েছে। আর তোমাকে বলেও বা কি লাভ হবে? সেই তো প্রথমে তুমি খারাপ করেই নিয়ে আসবে, দ্বিতীয়বার পাঠালে তবেই ভালো হবে। দেখেছো তো বন্ধুরা, আমি তোমাদের কি বললাম? আমি বললাম না যে আমি একই চা নিয়ে যাব, আর এটা দ্বিতীয়বার খাওয়ার পর মনোজ এটাকে ভালো বলবে। এটা শোনার পর মনোজ একেবারে লজ্জায় পড়ে যায়। আসলে এতে মালার কোনো দোষ ছিল না। মনোজ তাকে প্রথম থেকে এরকমই করত। সে যতই ভালো কাজ করুক না কেন, মনোজ তাকে খারাপই বলতো। সে কখনই মালার কোনো জিনিসের গুণগান করত না, আর আজকে মালা সেটা লাইভেও প্রমাণ করে দিয়েছিল। আরো কয়েকদিন কেটে যায়। দিনের পর দিন মালা আরো বেশি সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছিল। এখন সে রান্না থেকে শুরু করে সবকিছুই লাইভে করত, শুধুমাত্র ফ্যান ফলোয়ারদের সিম্প্যাথি পাওয়ার জন্য। এমনই একদিন মালা রান্না করতে করতে লাইভ ভিডিও শুট করছিল। তখন, দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের নানপুরি বানিয়ে দেখাতে এসেছি। আশা করছি তোমাদের আমার নানপুরি পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও। এই বলে মালা কড়াইয়ের গরম তেলে নানপুরি ছেড়ে দেয়। ঠিক তখনই তার মন অন্যদিকে চলে যায় এবং তার পায়ে গরম তেল পড়ে যায়। সে খুব চিৎকার করতে থাকে। এটা দেখে মনোজ তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে সম্পূর্ণ রেস্টে থাকার কথা জানায়। ডাক্তারের কথা শুনে মনোজ তার মা শকুন্তলা দেবীকে সেখানে ডাকে। শকুন্তলা দেবী সেখানে এসে বলে,
তোর তো বড্ড স্মার্ট বউয়ের দরকার ছিল, যে হোয়াটসঅ্যাপ করতে পারবে, ফেসবুক চালাতে পারবে। তা এখন বোঝ। মা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখন আমি কি করব বলো? ওর তো হোয়াটসঅ্যাপ ফেসবুকের নেশা হয়ে গেছে। আমি শত মানা করা সত্ত্বেও ও আমার কথা কিছুই শুনছে না। হ্যাঁ বুঝেছি। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, ও হোয়াটসঅ্যাপে সারাদিন কি করে? আরে কিছু না মা, শুধুমাত্র লাইক কমেন্টের জন্য এরকম করে। মনোজের কথা শুনে শকুন্তলা দেবী আসল ব্যাপারটি বুঝতে পারে। ও তাহলে এই ব্যাপার। তুই এক কাজ কর, আজ থেকে ও যাই করুক না কেন, ওর প্রতিটি কাজকেই তুই প্রশংসা করবি, কখনোই কোনো বদনাম করবি না। তাহলে দেখবি ও ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাবে। শকুন্তলা দেবীর কথা অনুযায়ী মনোজ তারপর থেকে মালার প্রতিটি কাজেরই প্রশংসা করত। তার ড্রেস পরা থেকে শুরু করে চলাফেরা, কথাবার্তা সবকিছুকেই সে সাপোর্ট করত। এর ফলে ধীরে ধীরে মালার সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অনেকটাই কমে যায়। এটা দেখে মনোজ খুব খুশি হয়। মা, তোমার প্ল্যান কাজ করেছে। এখন মালা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, আর ও আমাকে আগের থেকে অনেক বেশি শ্রদ্ধা করে। শুধু আমার কথাটাই তো বললে, কই নিজের কথাটা তো বললে না যে তুমিও কতটা পরিবর্তিত হয়ে গেছো। তুমি তো আমাকে সবসময় অবহেলা করতে, তাই আমি সারাদিন আমার ফ্যান ফলোয়ার্সদের নিয়ে ব্যস্ত থাকতাম। হ্যাঁ মনোজ, বৌমা ঠিকই বলেছে। এখন শুধু বৌমাই নয়, তুইও পরিবর্তিত হয়ে গেছিস। তোরা দুজনে দুজনকে বুঝতে শিখেছিস। আর আমি সেদিন তোকে এটাই বোঝাতে চেয়েছিলাম, একটা ভালো সম্পর্কের জন্য এসব হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্মার্টনেসের প্রয়োজন হয় না। দুজন দুজনকে শ্রদ্ধা করলে, ভালোবাসলেই হবে। শকুন্তলা দেবীর কথা শুনে তারা তাদের পুরানো দিনের কথা ভেবে খুবই লজ্জিত হয়। তারা দুজনেই আর ফালতু সময় নষ্ট করে না, প্রয়োজন হলে তবেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। এভাবেই তারা হাসি খুশি শান্তিতে বসবাস করতে থাকে। ইপসিতা ডিজিটাল যুগ অর্থাৎ মডার্ন যুগের মেয়ে ছিল। ইপসিতা যখন খুব ছোট ছিল তখন তার মা হৃদরোগে মারা যায়। তাই তার বাবা সুব্রত ব্যানার্জি তাকে নিজে একাই খুব কষ্ট করে বড় করে। ধীরে ধীরে ইপসিতা বড় হয়। পড়াশোনা শেষ করে সে একটা কোম্পানিতে চাকরি পায়। সেখানেই তার সৌভিকের সঙ্গে দেখা হয়। সৌভিক ছিল একজন গ্রামের ছেলে। চাকরির দরুন তাকে গ্রাম ছেড়ে শহরে আসতে হয়। সৌভিকের বাড়িতে তার বাবা মা এবং তার বড় দাদা থাকে। একদিন ইপসিতা সৌভিকের ব্যাপারে তার বাবাকে জানাবে বলে ঠিক করে। বাবা, আমার অফিসের এক কলিগ সৌভিককে আমার খুব পছন্দ, তুমি একবার তাকে দেখো, তোমারও খুব পছন্দ হবে। দেখ মা, তুই মডার্ন যুগের মেয়ে। আমি তোকে কোনো জিনিসের জন্যই কোনোদিনও চাপ দিইনি, সেই জন্য আজকেও দেব না। তুই যখন নিজেই সৌভিককে পছন্দ করেছিস, তাহলে তো একবার আমাকে দেখাতে হয়। একদিন ইপসিতা সৌভিককে তার বাড়িতে নিয়ে আসে। সৌভিককে দেখে ইপসিতার বাবারও খুব পছন্দ হয় এবং তিনি এই সম্পর্কে রাজি হয়ে যান। এদিকে সৌভিকের মা গৌরী দেবী গ্রাম থেকে শহরে আসে সৌভিকের সঙ্গে দেখা করতে। শহরে এসে গৌরী দেবী সৌভিককে বলে, শোন সৌভিক, তোর দাদার জন্য একটা মেয়ে দেখেছি, আমাদের গ্রামেরই মেয়ে। খুব ভালো মেয়েটা, খুবই সংস্কারী। আগামী 25শে বৈশাখ তোর দাদার বিয়ে, তাই আমি তোকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা, তোমাকে একটা কথা বলার ছিল। আমি এই শহরে একটা মেয়েকে খুব পছন্দ করি, আশা করি তোমার খুব পছন্দ হবে। কি বলছিস এসব? এই শহরে চাকরি করতে এসে মেয়ে পছন্দ করেছিস, তাও আবার শহরের মেয়ে? মা, ইপসিতা শহরের মেয়ে হলেও খুব ভালো মেয়ে। আমি তোমাদের কথা ওকে সব কিছু বলেছি। দেখ বাবা, আমরা ছোট থেকেই দেখে এসেছি, ছেলে মেয়েদের জন্য পাত্রপাত্রী বাবা মায়েরাই খোঁজে। মা, এটা মডার্ন যুগ, এখন নিজেরাই নিজেদের জীবনসাথী পছন্দ করে, বুঝেছো? ঠিক আছে বাবা, তুই যতক্ষণ পছন্দ করেছিস তাহলে ওই মেয়েকে আর ওর পরিবারকে গ্রামে নিয়ে চল। বিয়ে কিন্তু গ্রামে হবে, তাহলে তোদের দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে দেব। এই কথা সৌভিক ইপসিতাকে জানায়। ইপসিতা সৌভিকের সব কথা শুনে তার বাবাকে বললে তার বাবাও রাজি হয়ে যায় যে ইপসিতার বিয়ে সৌভিকের গ্রামের বাড়িতেই হবে। এই বলে তারা সকলেই গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। গ্রামের বাড়িতে গিয়ে গৌরী দেবী দুই ছেলের বিয়ের বন্দোবস্ত করতে শুরু করে। বিয়ের পরের দিন ইপসিতা মনে মনে ভাবে, ও মা গো, কত গরম, আমার এই শাড়ি পরে খুব গরম লাগছে, কি যে করা যায়, না যাই চেঞ্জ করে নিই। এই বলে সে নিজের ব্যাগ থেকে একটা জিন্স এবং টপ বের করে পরে নেয়। এদিকে গৌরী দেবীর বড় ছেলে অর্থাৎ রমেশের স্ত্রী রুক্মিণী ছিল গ্রামের মেয়ে।
তাই সে সারাক্ষণ শাড়ি পরেই থাকতো। বিয়ের পরের দিন গ্রামের মহিলারা গৌরী দেবীর দুই ছেলের বউকে দেখতে আসে। দেখতে আসা মহিলাদের মধ্যে একজন ছিল সুমিত্রা দেবী। সে বাড়ির ছোট বৌমাকে জিন্স টপ পরে থাকতে দেখে বলে, ওরে বাবা, এ কেমন বউ? আমাদের এখানে তো এরকম বউ আগে দেখিনি। গৌরী দেবীকে দেখে আরেকজন মহিলা অর্থাৎ সুশীলা দেবী বলে, দিদি, তুমি কেমন বউ আনলে? এ তো তোমার মান সম্মান সব ডুবিয়ে দেবে। এসব কথা শুনে গৌরী দেবী ইপ্সিতাকে বলে, এটা কেমন জামা কাপড় পরেছো? তুমি তো সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। বড় বৌমা রুক্মিণীকে দেখে কিছু শেখো। এই বলে গৌরী দেবী সেখান থেকে চলে যায়। রুক্মিণী সারাক্ষণ মাথায় শাড়ির ঘোমটা দিয়ে রাখলেও সে ইপ্সিতার উপর খুব হিংসা করত, কারণ ইপ্সিতা ছিল সুন্দর এবং মডার্ন। রুক্মিণী ইপ্সিতাকে সবসময় ছোট করার চেষ্টা করত। সে ভাবতে থাকে কিভাবে ইপ্সিতাকে ছোট করা যায়। এমন সময় তার শাশুড়ি মা অর্থাৎ গৌরী দেবী ইপ্সিতাকে বলে, আমাদের এখানে বিয়ের পরের দিন নতুন বৌমাকে রান্না করে গ্রামের মানুষকে খাওয়াতে হয়। তাই বলছি, রান্নার জন্য প্রস্তুত হও। তোমার কাছে এটা একটা পরীক্ষা ভাবতে পারো। আমরা দেখব তুমি মডার্ন হওয়ার সঙ্গে সঙ্গে রান্নাটা কিভাবে করতে পারো। আগের দিন আমার তো নাক কাটিয়েছো, আজকে আর যেন সেটা না হয়। আমি তো রান্না পারি না, এবার কি হবে? আচ্ছা, আমি তো অনলাইনে রান্না দেখে রান্না করতে পারবো। এই বলে সে রান্নাঘরে চলে যায়। ইপ্সিতা তার ফোনে অনলাইনে দেখতে থাকে কি কি রান্না করা যায়। ইপ্সিতা কয়েকটা রান্না পছন্দ করে সেগুলোই রান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর গৌরী দেবী রান্নাঘরে দেখতে আসে ইপ্সিতা কিভাবে রান্না করছে। রান্নাঘরে এসে গৌরী দেবী দেখে যে একটা টেবিলের উপর ফোন দেখে দেখে ইপ্সিতা রান্না করছে। এই দেখে গৌরী দেবী বলে, কি সর্বনাশ! বৌমা, তুমি কি করছো? এই ফোন দেখে আজকে রান্না করবে? আজকে তো তুমি আমাদের মান সম্মান ডুবিয়েই ছাড়বে। এই বলে গৌরী দেবী রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে অনলাইনে দেখে ইপ্সিতা সব রান্না করে ফেলে। গ্রামের লোকজন গৌরী দেবীর বাড়িতে উপস্থিত হয়। এমন সময় রুক্মিণী নিজের ঘরে বসে চিন্তা করতে থাকে। ইপ্সিতার রান্না করা খাবারগুলো কিভাবে খারাপ করা যায় সে মনে মনে চিন্তা করতে থাকে। ইপ্সিতা, আজকে তোমাকে কেমন সবার সামনে আমি হাসির পাত্র বানাই, তুমি দেখো শুধু। তারপর রান্নাঘরে রুক্মিণী এসে ইপ্সিতাকে বলে, গ্রামের লোকজন আর আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, তাই মা তোমাকে চা করে নিয়ে বাইরে যেতে বলেছে। ঠিক আছে দিদি, আমি নিয়ে যাচ্ছি। এই বলে ইপ্সিতা সকলের জন্য চা করে বাইরে নিয়ে চলে আসে। এদিকে রুক্মিণী ইপ্সিতার রান্না করা খাবারগুলোতে বেশি বেশি ঝাল এবং লবণ দিয়ে দেয়। এবারে মজা দেখবো, এই রান্না খেয়ে সবাই তোমাকে পাগল বলবে। রুক্মিণী তার কাজ সেরে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। ইপ্সিতা গ্রামের সকলকে খাবার পরিবেশনের জন্য রান্নাঘরে চলে আসে। কিছুক্ষণ পর গৌরী দেবী রান্নাঘরে এসে বলে, খাবারগুলো আমাকে আগে চেকে দেখতে দাও, কেমন হয়েছে। ইস, এ কি রান্না করেছো? আমি জানতাম তুমি এমনই কিছু করবে। তরকারিতে এত লবণ, এত ঝাল, আমার মুখ তো জ্বালা করছে। হায় রে কপাল, এই মেয়েটাকে নিয়ে কি যে করি। এমন রান্না করার জন্য গৌরী দেবী ইপ্সিতাকে খুব বকাবকি করে এবং সেখান থেকে রাগ করে চলে যায়। ইপ্সিতা খুব কাঁদতে থাকে। সে নিজেও বুঝতে পারে না যে তার রান্না করা তরকারিতে এত লবণ এবং এত বেশি ঝাল কি করে হয়ে গেল। কিন্তু সে হার মানে না। সে অনলাইনে সার্চ করে দেখে কিভাবে তরকারিতে লবণ এবং ঝাল বেশি হয়ে গেলে তার সমাধান করা যাবে। সে অনলাইনে সবকিছু দেখে তরকারি আরো মজাদার তৈরি করে। ইপ্সিতা সেই খাবার গ্রামের সকলকে খেতে দিলে সবাই তার খুব প্রশংসা করে। এই দেখে রুক্মিণী তো হিংসায় জ্বলে ওঠে। রুক্মিণী প্রায় ইপ্সিতার রান্না করা খাবার নষ্ট করে দিত। কখনো চায়ে বেশি চিনি দিয়ে দিত, কখনো বা তরকারিতে বেশি লবণ ঢেলে দিত এবং তাই জন্য গৌরী দেবী ইপ্সিতাকে সব সময় বকাবকি করত। এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন গৌরী দেবীর বুকে হঠাৎ করে খুব ব্যথা শুরু হয়। এই দেখে ইপ্সিতা তৎক্ষণাৎ তার চেনা ডাক্তার সৌমিত্র বাবুকে ফোন করে বলে, ডাক্তারবাবু, আমার মায়ের বুকে খুব যন্ত্রণা করছে, আপনি কি আসতে পারবেন? এটা তো হৃদরোগের লক্ষণ দেখতে পাচ্ছি। তুমি এক্ষুনি ওনাকে হসপিটালে নিয়ে এসো। আমি যেতে পারবো না, আমি একটা পেশেন্টকে নিয়ে ব্যস্ত আছি। গৌরী দেবীর দুই ছেলে কাজের জন্য শহরের বাইরে ছিল। সেই সময় শুধুমাত্র ঘরে ইপ্সিতা আর রুক্মিণী ছিল। ইপ্সিতা কাউকে খুঁজে না পেয়ে বাড়ির বাইরে রাখা সৌভিকের স্কুটি দেখতে পায়।
সে ঘরে এসে তার শাশুড়ি মাকে বলে, মা, আপনি স্কুটিতে বসতে পারবেন? আমি স্কুটি চালাতে পারি, আপনাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এই বলে ইপসিতা নিজেই তার শাশুড়ি মাকে স্কুটি করে হসপিটালে নিয়ে যায়। সেখানে পৌঁছালে ডাক্তার সৌমিত্র বাবু বলেন, তুমি একদম ঠিক সময়ে এনাকে হসপিটালে নিয়ে এসেছো, আর কিছুক্ষণ দেরি হলে হয়তো আর এনাকে বাঁচাতে পারতাম না। ডক্টর, আমার শাশুড়ি মা এখন কেমন আছেন? এখন তো ঠিকই আছে, তবে কয়েকদিন এনাকে এখানেই রাখতে হবে। 3 দিন পর গৌরী দেবীকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। গৌরী দেবী বাড়ি আসলে ইস্পিতা তার জন্য ফল, দুধ, মেডিসিন সবকিছুই অনলাইন থেকে অর্ডার করে। যেহেতু বাড়িতে কোনো ছেলেরা ছিল না, তাই ইপসিতা নিজেই এই সব কাজগুলো করে নিত এবং গৌরী দেবীর খুব সেবা করত। এদিকে গৌরী দেবীর বড় বৌমা অর্থাৎ রুক্মিণী কোনো কাজ করবে না বলে বাহানা করে বাবার বাড়িতে চলে যায়। কয়েকদিনের মধ্যে গৌরী দেবী সুস্থ হয়ে ওঠে। একদিন ইপসিতাকে ডেকে গৌরী দেবী বলে, বৌমা, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমাকে কত বকাবকি করেছি, কিন্তু তুমি আমার কত সেবা করেছো। আমি শুধু আমার বড় বৌমাকে ভালো ভাবতাম, কিন্তু সে তো আমাকে বিপদে ফেলে রেখে চলে গেছে, আর তুমি আমাকে মায়ের মতো সেবা করেছো। অনেক ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই বিয়ের পর আমি আপনাকে আমার নিজের মা মনে করি। তাছাড়া আপনাকে সেবা করে আমার নিজেরও খুব খুশি হয়েছে। সত্যি মা, মাথায় ঘোমটা দিয়ে থাকলে তার সংস্কৃতির পরিচয় মেলে না। সংস্কৃতি থাকে তার গুণে, সেটা তুমি আজকে আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছো। ইপসিতাকে এসব কথা বলতে বলতে গৌরী দেবীর চোখে জল চলে আসে। এদিকে অনেকদিন পর রুক্মিণী বাড়ি ফিরে আসে। রুক্মিণী বাড়ি এসে আগের মতোই ইপসিতার রান্না খারাপ করার চেষ্টা করে, কিন্তু এবারে গৌরী দেবী সেটা দেখে ফেলে। এসব কি করছো বড় বৌমা? আমি জানতাম না যে তোমার মনে এত হিংসা আছে। এতদিন ইপসিতা ঠিকঠাক রান্না করে আমাকে খাইয়েছে, তার মানে এতদিন তুমি ওর রান্না করা খাবার সব নষ্ট করে দিতে, তাই তো? আজকের পর থেকে আমি যদি তোমাকে ছোট বৌমার পেছনে লাগতে দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। না মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কখনো করব না। আসলে আমি একটু স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমি চাইতাম যে সকলে যেন আমাকেই ভালোবাসে। মা, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে বৌমা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তুমি তো আমার মেয়ের মতোই। তাছাড়া ভালোবাসা পেতে গেলে অন্যকে বিপদের সময় সাহায্য করতে হয়, তবেই ভালোবাসা পাওয়া যায়। ঠিকই বলেছেন মা, ভালোবাসা পেতে হলে ভালো ব্যবহার করতে হয়। আমি আজ থেকে সেটা লক্ষ্য রাখবো। সেদিনের পর থেকে গৌরী দেবীর 2 বৌমা ইপসিতা এবং রুক্মিণী দুজনে খুব ভালোভাবে সংসার করতে থাকে।